আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না বলে ট্রাইব্যুনালের আদেশ, আগের বক্তব্য সরানোর নির্দেশ। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন ভৈরবী গ্রেপ্তার, রেলওয়ে স্টেশন থেকে আটকের পর থানা হেফাজতে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, দাম বাড়াতে বড় কোম্পানিগুলো কারসাজি করছে বলে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ। 5ই আগস্টের পর মিথ্যা মামলা ঘিরে বাণিজ্য চলছে বললেন আইজিপি, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে পুলিশের নতুন নীতিমালার উদ্যোগ। জলবায়ুর বিরূপ প্রভাব সহ মানবসৃষ্ট নানা কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ, বিশ্ব মৃত্তিকা দিবসে মাটি ভালো রাখতে পরিবেশবাদীদের পরামর্শ। এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ আয়ারল্যান্ড, টস জিতে ব্যাটিংয়ে আইরিশরা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না বলে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা তার বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যকে বিদ্বেষমূলক উল্লেখ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা হায়দারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এর শুনানি শেষে ওই আদেশ দেন আদালত। আবেদনে উল্লেখ করা হয়, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রসিকিউশন জানায়, সাবেক এই সরকার প্রধান যেসব হেট স্পিচ দিচ্ছেন তা বন্ধেই এই আবেদন। উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি, লাইসেন্স পেয়েছি। উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের ৫ম সংশোধনী আইন প্রশ্নে রুলের ওপর ১৭ ডিসেম্বর রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বুধবার শুনানি শেষে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ আজ ওই সিদ্ধান্ত জানান। আওয়ামী লীগ সরকারের আমলে আনা ৫ম সংশোধনী আইন চ্যালেঞ্জ করে 18 আগস্ট সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিট করেন। শুনানি শেষে হাইকোর্ট 19 আগস্ট রুল দেন। এতে ৫ম সংশোধনী আইন কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। ওই রুলে ইন্টারভেনার হিসেবে বিএনপি, গণফোরাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সহ বেশ কয়েকজন যুক্ত হয়ে তাদের আইনজীবীরা বক্তব্য তুলে ধরেন। রুলের ওপর 30 অক্টোবর শুনানি শুরু হয়ে শেষ হয় 4 ডিসেম্বর। এর সাথে ৫ম সংশোধনী আইনের 17টি ধারার বৈধতা নিয়ে নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেনের রিট আবেদনের ওপর 29 অক্টোবর হাইকোর্টের জারি করা রুলের শুনানি হয়। মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে 17 ডিসেম্বর 2024 এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন এবং ওই দিন আমরা সবাই থাকব। আমরা আশা করব যে ওই দিন বাংলাদেশের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে
বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, ডেমোক্রেটিক রেজিমকে যে ধ্বংস করা হয়েছিল, কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে যেভাবে ধূলিসাৎ করা হয়েছিল, জনগণের ক্ষমতাকে যেভাবে কম্প্রোমাইজ করা হয়েছিল, এই সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত 12:15টার দিকে ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চন্দনের বাড়ি চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকায়, তার শ্বশুর বাড়ি ভৈরবের মেথরপট্টিতে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন। চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে বুধবার সন্ধ্যা 7:30টায় ভৈরব রেল স্টেশনে নেমে সেখানে ঘোরাঘুরি করছিলেন। তাকে স্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান ভৈরব থানার ওসি শাহিন। 26শে নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় 31 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলার 1 নম্বর আসামি চন্দন। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, 2-3টি কোম্পানি ছাড়া মিলছে না ভোজ্য তেল। ডিলারদের অভিযোগ, পুরনো চাহিদাপত্র অনুযায়ী তেল সরবরাহ করছে না অধিকাংশ কোম্পানি, নতুন চাহিদাপত্র নিচ্ছে না অনেকেই। দাম বাড়াতেই বড় তেল কোম্পানিগুলোর এমন কারসাজি করছে বলে মন্তব্য করেছেন খুচরা ব্যবসায়ীরা। রিপোর্ট রোকসানা আমিনের। নিজের এলাকায় ভোজ্য তেল না পেয়ে অবশেষে রাজধানীর কারওয়ান বাজারে এসেছিলেন এই শিক্ষক। বললেন নিজের আক্ষেপের কথা। বাসার যে গলিতে মুদির দোকান, ওনারাও বলেছে যে তেল মানে নাই। আমি 2 লিটার তেল চেয়েছিলাম। আমার আগে একটা লোক নিল 8 কেজি, বলে আমি অনেক কষ্টে পেয়েছি এবং অনেক মানে করে আর কি ফোর্স করে নিচ্ছি, এরকম বললো আর কি কথাটা। কারওয়ান বাজার ছাড়াও পাইকারি খুচরা কোনো বাজারে মিলছে না 1 বা 2 লিটারের বোতলজাত তেল। এই জিম্মি তো ধরেন অনেকদিন ধরে হয়ে আসছে, তাই না? এবং আমরা যতই বলি সিন্ডিকেট ভাঙা টাঙা, বরং আমি তো দেখতেছি ক্রমান্বয়ে আরো জিম্মি হচ্ছে। আর এখন তো একটা টার্মোয়েল চলছে, কাজেই সবাই চান্স দিচ্ছে। যারা এই ধরনের দুর্নীতির সাথে জড়িত তাদেরকে অবশ্যই জরুরি মানে খুব দ্রুত শাস্তি আনা উচিত, যাতে সাধারণ জনগণের এই দুর্ভোগ না হয়। বেশ কিছুদিন ধরে তেলের বাজারে এই সংকট চলছে বলে জানালেন খুচরা ব্যবসায়ীরা। পুষ্টি পাওয়া যাইতেছে না, ফ্রেশ পাইতেছি না, বসুন্ধরা পাইতেছি না, যেমন রূপচন্দা পাইতেছি না, এগুলো নাম করা এগুলো পাওয়া যায় না। ডিলাররা বলতেছে ডিউ নিতেছে না, তেল নাই। আমরা অনেক টাকা লক্ষ লক্ষ টাকা ধুই আসি, আমগো লস, আমগো গোডাউন বানা, দোকান বানা, আমগো পুষতেছে না। কোম্পানিরা আমগো টাকা নিয়ে আটকে রাখতে দিতেছে না। কোম্পানির কাছে তেল, কোম্পানির তেল ছাড়তে আসে না। কোম্পানির তেল ছাড়লে তো আর কোনো অসুবিধা হতো না। কারসাজি এই তেল দেয় না, এই কারসাজি। বাজারে বসুন্ধরা, সিটি, মেঘনা গ্রুপ সহ জায়ান্ট 5টি প্রতিষ্ঠানের হাতে এই ভোজ্য তেলের বাজার। ডিলাররা বলছেন পুরনো চাহিদাপত্রের তেলই পাননি তারা। ফ্যাক্টরি থেকে বলে যে মালের সাপ্লাই কম, এই জন্য মাল প্রোডাকশন করতে সময় লাগে, এই জন্য দিতে পারতেছে না। আমাদের কোম্পানি সাপ্লাই দিছিল এতদিন চলছে, এখন ইদানিং আছে আর কি ডিওটা করা হচ্ছে না, যার কারণে আমরা পাচ্ছি না দিতে। এখন নতুন কোনো ডিও করা হচ্ছে। তেলের বাজারের এই তেলস্মাতি বন্ধে সাধারণ মানুষের কথা বিবেচনায় এনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তাসহ খুচরা ব্যবসায়ীরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম বলেছেন, 5ই আগস্টের পর মিথ্যা মামলা দিয়ে অনেকেই বাণিজ্য করছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে পুলিশের নতুন নীতিমালা হবে। সংস্কারের মাধ্যমে পুলিশ জনবান্ধব হয়ে উঠবে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। গত 5ই আগস্ট পট পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের পতনের পর চ্যালেঞ্জের মুখে পড়া বাংলাদেশ পুলিশ এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি। সমসাময়িক বিষয় ও পুলিশের সংস্কার পরিকল্পনা নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে পুলিশের আইজি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইনভঙ্গ করেছেন অনেক পুলিশ সদস্য। মানুষ যেন হয়রানির শিকার না হয়, কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত অনেক ঘটনায় অনেক মামলা হয়েছে এবং কোনো কোনো মামলায় অনেক অ্যাকিউজ বা আসামির সংখ্যা অনেক, যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে। এটা আমরা দেখেছি বিভিন্ন সময়, আপনারাই উঠিয়ে এনেছেন আপনাদের সংবাদে। এখন
আমরা দুঃখজনক হচ্ছে এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে সমাজের, তারাও প্রভাবশালী লোক। বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করবো না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। আইজিপি বলেন, মামলায় নাম থাকলেই বিনা তদন্তে কাউকে গ্রেফতার ও হয়রানি করবে না পুলিশ। আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়, এটা আপনাদের মতো আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি। আইন শৃঙ্খলা উন্নয়ন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করায় পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। নিভে গেছে চোখের আলো, ভিতরে স্প্রিন্টার সহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে দিন কাটছে জুলাই গণঅভ্যুত্থানের আহত অনেকের। উন্নত চিকিৎসার প্রতীক্ষায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি তারা। তাদের অনেকের ধারণা, দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিলে চোখের দৃষ্টি ফিরে পাবেন। আলাল আহমেদের ছবিতে লাইলা নওশিনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে 18 জুলাই রাজধানীর মাতুয়াইলে পুলিশের ছোড়া ছড়রা গুলি লাগে 25 বছর বয়সী গাড়ি চালক মোহাম্মদ মামুনের। স্প্রিন্টার চোখ ভেদ করে আঘাত হানে কর্নিয়ায়। তখন থেকেই এক চোখের আলো পুরোপুরি নিভে যায় মামুনের। ক্ষতিগ্রস্ত চোখ নিয়ে উন্নত চিকিৎসার আশায় এখনো তার দিন কাটছে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। কর্নিয়ার ট্রান্সফার করতে হবে, আমার কর্নিয়ার পাল্টাইতে হবে আর কি। কর্নিয়ার পাল্টাইলে আর কি তারপর আর কি করবো। এখন কর্নিয়ার তো এই জায়গা এখন বর্তমানে নেই, থাকলে শুনে কর্নিয়ার পাল্টাইবে আর কি। ওখানে করার পর আর কি বলবো আর কি, ডাক্তার ডিসিশন নেওয়া হয় পরে জানাবে আর কি। 19 জুলাই সাভারে পুলিশের ছোড়া ছড়রা গুলি চোখে এসে লাগে সাইফুল ইসলামের। কর্নিয়া লেন্স ভেদ করে ভিতরে স্প্রিন্টার আটকে থাকা চোখ নিয়ে এখনো হাসপাতালে দিন কাটছে সাইফুলের। আমার চোখে গুলি লেগে কর্নিয়ার, আমার সরাসরি কর্নিয়ার ভিতর দিয়ে মাঝখান দিয়ে কর্নিয়া, লেন্স এবং রেটিনাটা ফুটো করে আমার চোখের পিছনে চলে গেছে, যেটা এখন পর্যন্ত 2টা অপারেশন করার পরও বের করা সম্ভব হয় নাই। ওটা আমার এমন একটা পজিশনে চলে গেছে যে যেহেতু চোখের একবারে পিছনে চলে গেছে, তো এটা যদি বের করতে যায় তাহলে আমার চোখটা ফেলে দিতে হবে। আহতদের চোখের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালে কাজ করছেন ছাত্র প্রতিনিধিরা। আমাদের কাজ হচ্ছে তারা যাতে প্রপারলি ট্রিটেড হচ্ছে নাকি না এই জিনিসটা খেয়াল করা, আর মোস্ট ইম্পর্টেন্টলি যে তাদের টেক কেয়ারে হসপিটাল কোনো মিসম্যানেজমেন্ট করছে নাকি না এই জিনিসটাতে ফোকাস করা। আমার পেশেন্টের কাছ থেকে যদি ডাক্তার বা হসপিটালের কারোর কাছে আমি কমপ্লেন পাই, আমি সেই ব্যাপারে অ্যাকশন নিচ্ছি। দেশে পর্যাপ্ত চিকিৎসার সুযোগ না থাকায় বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন আহতদের অনেকেই। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিবিসির তালিকায় 2024 সালে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী 100 নারীর তালিকায় উঠে এসেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রিক্তা আক্তার বানুর নাম। স্বামীর দান করা জমি বিক্রি করে নিজের মেয়ে সহ স্থানীয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন রিতা আক্তার। এতে প্রশংসায় ভাসছেন এই সংগ্রামী নারী। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসেদের রিপোর্ট। নিজের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি না করানোর কষ্ট থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রিক্তা আক্তার বানুর সংগ্রাম শুরু। পরে 2009 সালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। হাসপাতালে নার্সের চাকরির পাশাপাশি শ্রম ও মেধা দিয়ে গড়ে তোলেন এই বিদ্যালয়। সম্প্রতি বিবিসির তালিকায় জলবায়ু কর্মী, সাংস্কৃতিক ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি, বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি এই 5টি ক্যাটাগরিতে কাজ করা সফল নারীদের তালিকাটি তৈরি করা হয়। এতে বাংলাদেশ থেকে ছিল একমাত্র রিক্তা আক্তার বানুর নাম। স্কুলে ভর্তি করাইতে গিয়েছিলাম, সেখানে আমার মেয়েকে নেয় নাই এবং যখন নেয়নি আমি বিভিন্ন ইয়েতে পড়ে যাই, তখন আমি সিদ্ধান্ত নেই যে একটা স্কুল করব। আমি 2009 সালে স্কুলটা স্থাপিত করি। রিক্তা আক্তার বানুর সংগ্রামে সহযোগী হতে পেরে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষকরা, খুশি অভিভাবকরাও। আমরা সকল শিক্ষক কর্মচারী খুব আনন্দিত। আমরা শুনে খুব খুশি হয়েছি। আমার এটা গৌরব, আমার বাচ্চা ওই স্কুলে প্রতিষ্ঠাতা হিসেবে ওই স্কুলে লেখাপড়া করতেছে। ভর্তি করার পরে ছাড়া যখন যাওয়া এসে করা শুরু করছে, তখন বাচ্চাটা না চালাক চতুর। এই স্কুল থেকে সহযোগিতা সবে পাই। শুরু থেকেই রিক্তা আক্তার বানুর প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে ছিল জেলা প্রশাসন। আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে আরো কিভাবে সুদূর প্রসারিত করা যায়, এই কাজ, ভালো কাজগুলোকে কিভাবে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি। 2009 সালে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা এলাকায়
রিক্তা আক্তার বানু প্রতিবন্ধী বিদ্যালয় 63 জন শিক্ষার্থী দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 294 জন। আল মুকসিদ, চ্যানেল আই। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তা ষড়যন্ত্র মোকাবেলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে উত্তেজনা নেই, অন্যান্য সময়ের মতো একই অবস্থায় চলছে। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। আমি জানতে পেরেছি ফায়ার সম্পন্ন করেছি ভলান্টিয়ার প্রশিক্ষণ। ভারতে একটা কি বলবো, মানে এইরকম একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। এটার প্রতি উত্তর আপনারা সত্যটা প্রকাশ করে আপনারা দিবেন। আপনারা, আমরা যারা এই দেশে আছি আমরা সবাই একসাথে এটার প্রতিবাদ করব। মাটি জীবনের আধার। স্থলভাগের সব উদ্ভিদ ও প্রাণীর প্রধান আশ্রয় মাটি বা ভূমি। মাটিতে জন্মানো উদ্ভিদ পৃথিবীকে যেমন বসবাস উপযোগী করেছে, তেমনি উৎপাদিত ফল ফসল খেয়ে বেঁচে আছে পুরো জীববৈচিত্র্য। তবে জলবায়ুর বিরূপ প্রভাব ও বনভূমি ধ্বংস সহ মানবসৃষ্ট কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ। সভ্যতা রক্ষায় বিশ্ব মৃত্তিকা দিবসে মাটি ভালো রাখার পরামর্শ পরিবেশবাদী ও বিশেষজ্ঞদের। বিশ্ব মৃত্তিকা দিবস নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। মাটির আবরণ ভেদ করে জন্মানো অজস্র প্রজাতির উদ্ভিদের উপর নির্ভর করে টিকে আছে মানবজাতি সহ পুরো জীববৈচিত্র্য। মাটির গুণেই গড়ে উঠেছে দেশের বৈচিত্র্যময় বনভূমি। পাহাড়ি বন, সমতলীয় অঞ্চলের বন, চরাঞ্চলের ঘাস বন কিংবা ম্যানগ্রোভ বন সবই গড়ে উঠেছে মাটির ভিন্নতায়। বনভূমি ধ্বংসের ফলে একদিকে যেমন উদ্ভিদের সংখ্যা কমছে, অন্যদিকে মাটি ক্ষতিগ্রস্ত হয়ে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। ফল ফসল উৎপাদনে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক সারে দূষণ ছড়াচ্ছে যেমন, তেমনি ব্যাহত হচ্ছে পুষ্টি সরবরাহ। নির্বিচার প্রকৃতি ধ্বংসের পাশাপাশি প্লাস্টিক ও বর্জ্য দূষণে প্রতিনিয়ত গুণাগুণ হারাচ্ছে মাটি। মাটিতে বসবাস করা বিভিন্ন জীব অণুজীবের বিলুপ্তি আর বিপন্নের বাস্তবতায় হুমকিতে মানবজাতির খাদ্য নিরাপত্তা। মাটির সঠিক ব্যবহার ও খাদ্য উৎপাদন চ্যালেঞ্জ মোকাবিলায় ও মাটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে 5 ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মৃত্তিকা দিবস। এরই ধারাবাহিকতায় প্রতিবছর বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। মাটির গুণাগুণ ধরে রাখতে টেকসই ব্যবস্থাপনায় জমিতে জৈব সার ব্যবহার, রিসাইক্লিং ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন সহ আইনের প্রয়োগ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ জরুরি। সার্বিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগে মাটি ভালো থাকলে পরিবেশ যেমন ভালো থাকবে, তেমনি সুস্থ থাকবে পুরো জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। মৃত্তিকা দিবস 2024 নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সারা দেশের মতো রংপুর বিভাগীয় শহরেও দ্রুত বাড়ছে ছাদ কৃষি। একজনের দেখা দেখে অনুপ্রাণিত হয়ে ঘরোয়া ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন আরেকজন। তবে নতুন উদ্যোক্তাদের কাছে ফসলের রোগবালাই প্রতিরোধ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা বলছেন এই বিষয়ে প্রয়োজন প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম। বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন শাইখ সিরাজ। রংপুর শহরের কামাল কাশনাপাড়া, এখানে 4 বছর আগে একতলা বাড়ি নির্মাণ করেছেন কামরুল হাসান বিপ্লব। তিনি অন্তরে বহুদিন লালন করে ফসল উৎপাদনের চিন্তা বাস্তবায়নে বাড়ির ছাদটিতে গড়েছেন ছাদ কৃষি। মাত্র 2100 বর্গফুট আয়তনে রকমারি ফসল উৎপাদন করার
এক দৃষ্টান্ত তৈরি করেছেন। ছোটবেলা থেকেই আমার একটু এই গাছপালার প্রতি বেশ একটু ছিল, কিন্তু এরকম জায়গা ছিল না, জায়গা স্বল্পতার কারণে। পরবর্তীতে বাসাটা গড়বার মেইনলি করোনা সময় থেকে এটা করা। কি কি আছে এখানে? থাই জাম্বুরা, থাই জামরুল, সবই তো। বেগুন আছে, আপনার মালটা আছে। জি স্যার, মালটা। এটা কি? নাশপাতি স্যার। নাশপাতি। নাশপাতি ধরেছিল, বেশ মজা। আচ্ছা, এটা কি আম আপনার? এটা স্যার কাটিমন স্যার। আল্লাহর নিয়ামত, আমি যেটাই মানে লাগাই না কেন সবকিছু ফল পাই। হাতের একটা যশ থাকে সবারই। এখানে ফসল উৎপাদনে অনুশীলন করা হচ্ছে জৈব কৃষির পদ্ধতিগুলো। তার মতে ছাদ কৃষিতে উদ্ভিদের খাদ্য এবং পরিচর্যায় অনেক বেশি সচেতন থাকতে হয়। বিভিন্ন ধরনের ফাঙ্গাস জাতীয় যে ইয়াগুলো, ওগুলো একটু ভালোভাবে তদারকি করতে হয়। এটাই হচ্ছে আমার কাছে এটাই বেশি সমস্যা মনে হয়। এখানেও প্রমাণ মিলল যে ইচ্ছে শক্তিটাই প্রধান। ছোটবেলা থেকে কৃষির প্রতি আগ্রহ এবং পরবর্তীতে গণমাধ্যম এবং একটা দেখে আরেকটার সাথে সম্পৃক্ত হয়ে তারই রূপটি দিয়েছে ছাদ কৃষির আয়োজনের ভেতরে, যেটি এই এলাকায় আরও অন্যের জন্য অনুকরণীয় হতে পারে এবং অন্যের মাধ্যমে এটি আরও সম্প্রসারিত হতে পারে। রংপুরের কামাল কাশনা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩টা ৫ মিনিটে হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4টি শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধ হয়ে যাওয়া শুল্ক স্টেশনগুলো হচ্ছে সিলেটের জকিগঞ্জ ও শেওলা এবং মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি। গত সোমবার থেকে বন্ধ আছে জকিগঞ্জ ও শেওলা স্টেশনের কার্যক্রম। এর আগে 27 নভেম্বর থেকে চাতলাপুর এবং 28 নভেম্বর থেকে বটুলি স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মন্তব্য আপত্তিজনক। বাংলাদেশ নিয়ে মিথ্যাচার বন্ধে ভারত সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এলডিপি আয়োজিত সংবাদ সম্মেলনে অলি আহমেদ বলেন, এলডিপি সবসময় অন্তর্বর্তী সরকারের সঙ্গে আছে, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে উল্লেখ করেন তিনি। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনুসের কাছে আল মাওয়াইশি তাবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 20 জন, আহত হয়েছেন বহু মানুষ। মধ্য গাজার দেইর আল বালা থেকে একজন চিকিৎসক আল জাজিরাকে জানিয়েছেন, বর্বর এই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়াতে পারে। সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে অভিশংসনে দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হবে শনিবার। বিরোধী দলের এমপিদের একটি জোট জানিয়েছে তারা পার্লামেন্টে ইয়োলকে অভিশংসন করার জন্য একটি বিল উত্থাপন করেছেন এবং আগামী 72 ঘন্টার মধ্যে এই বিষয়ে সিদ্ধান্তের জন্য ভোটেরও আয়োজন করা হয়েছে। হঠাৎ করেই দেশে সামরিক শাসন জারি করে আবার কয়েক ঘন্টা পর তা প্রত্যাহার করে নেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। সে সময় তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সামরিক শাসন জারি ইস্যুতে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এরই মধ্যে পদত্যাগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং ইউন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। পটুয়াখালীতে গ্রামের রাস্তার পাশের পতিত জমিতে জলপাই বাগান করে লাভবান হয়েছেন কৃষক সুলতান সর্দার। বিনা পরিচর্যায় ফলনে বছরে আয় করেছেন লাখ টাকারও বেশি। প্রাকৃতিক দুর্যোগ সহনীয় ওই গাছগুলি বড় হয়ে এখন পথচারীদের ছায়ার পাশাপাশি পুষ্টির যোগান দেওয়ায় উপকৃত স্থানীয়রা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দখল ও দূষণে অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের করটিয়ার সুন্দরী খাল। কর্তৃপক্ষের উদাসীনতা আর স্থানীয়দের অসচেতনতায় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। এতে পরিবেশ দূষণ, স্বাস্থ্য ঝুঁকি সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের পানি প্রবাহ ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশবাদীদের। ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না বলে ট্রাইব্যুনালের আদেশ, আগের বক্তব্য সরানোর নির্দেশ। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন ভৈরবে গ্রেপ্তার, রেলওয়ে স্টেশন থেকে আটকের পর থানা হেফাজতে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, দাম বাড়াতে বড় কোম্পানিগুলো কারসাজি করছে বলে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ। 5ই আগস্টের পর মিথ্যা মামলা ঘিরে বাণিজ্য চলছে বললেন আইজিপি, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে পুলিশের নতুন নীতিমালার উদ্যোগ। জলবায়ুর বিরূপ প্রভাব সহ মানবসৃষ্ট নানা কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ, বিশ্ব মৃত্তিকা দিবসে মাটি ভালো রাখতে পরিবেশবাদীদের পরামর্শ। এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ আয়ারল্যান্ড, টস জিতে ব্যাটিংয়ে আইরিশরা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।